আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি ডাক্তার হুমায়রা। আমি সরি, প্রথমে চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আশা করি সবাই ভালো আছেন এবং অনেক দিন পরে এই ক্লাস এক্সিসের ক্লাসের সাথে জয়েন করলাম। এর মধ্যে কিন্তু আমাদের এমবিবিএস এর প্রফ পরীক্ষাটা কিন্তু একটা একটা প্রফ কিন্তু শুরু হচ্ছে। হুম। সো আমাদেরকে কিন্তু কেয়ারফুল হয়ে যেতে হবে, সামনে আমাদের বোর্ডের পরীক্ষাটা হতে পারে। সো খুব স্বাভাবিকভাবেই যে আমাদের প্রিপারেশনটা খুব সুন্দরভাবে নেওয়াটা খুব জরুরি। তো যেটা এক্সিস মেডিকেলের যে সার্জারির সাথে যারা কাজ করছে ওরা সবাই আমাকে বলল যে আমাদের অনেকগুলো টপিক রয়ে গিয়েছিল। জেনারেল সার্জারির ভাইবার ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, তার ভেতরে বেশ কিছু টপিক কিন্তু আমাদের রয়ে যাচ্ছিল। যেই টপিকগুলো আলাদাভাবে সিলেকশন করা হয়েছে, যে এই এই টপিকগুলো নিয়ে আমাদের আলাপ করা হয়নি ভাইবা বোর্ডে। আলাপ করার ব্যাপারে প্রথমেই আমি একটা কথা সবাইকে আবার নতুন করে এমফেসিস দিতে চাই, যে এমবিবিএস ভাইবা বোর্ডে পরীক্ষায় বসার সময় মনে রাখতে হবে যত কঠিন কোয়েশ্চেনই আসুক বা যত সহজ কোয়েশ্চেনই আসুক, আহ, চুপ করে থাকা যাবে না যে আমার তো এটা আমি খুব সুন্দর করে ডেফিনেশন শিখেছিলাম, ডেফিনেশনটা কি শব্দ দিয়ে শুরু ছিল মনে আসছে না, একটু মনে করে নিই। এভাবে হাঁ করে তাকিয়ে থাকা বা ব্ল্যাঙ্ক লুক, যেটা হ্যাঁ ব্ল্যাঙ্ক লুক দিলে পরে কিন্তু ভাইবা বোর্ডের প্রত্যেকটা টাইম মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড খুব ভ্যালুয়েবল। তো ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকা যাবে না কখনোই। আর মানে ব্ল্যাঙ্ক লুকটা হচ্ছে যে ইভেন যে আমি এটা পারছি, এটা পারছি না, এটা চাচ্ছি না বলতে, এরকম সেটা যত অদ্ভুত কোয়েশ্চেনই আসুক, যত আমি দেখতে পাচ্ছি যে যে কোয়েশ্চেন গুলো আলাপ করা হয় নাই বা সলভ করা হয় নাই, এর মধ্যে বেশ আনকমন রেয়ার টপিক গুলো উঠে আসছে। আমরা প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই সব ধরনের টপিক গুলো নিয়ে আলাপ করব। যে কোয়েশ্চেন গুলো, যে যে জিনিসগুলো আমরা কখনো টিচারদের কাছে শুনিনি, জানিনি, সেই জিনিসগুলো আমরা বেশি বেশি চাবো যে আমরা প্রিপারেশনে নেই। বাট আমরা সেগুলো নিয়ে অনেক বেশি টাইম ওয়েস্ট করব না। অবশ্যই মোস্ট কমন টপিকগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে, মোস্ট কমন জিনিসগুলোর উপরে ফোকাস করতে হবে, যেগুলো টপ ফেভারিট কোয়েশ্চেন টিচারদের, সেগুলো। আচ্ছা, আমাকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে সিকোয়েন্স আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে উম, আপনারা যদি দেখেন, এখানে কিন্তু দেখেন কত পরিশ্রম করে সে এই ইয়েগুলো, সাইকা জান্নাত, তারপর আরো আমি সবার নাম মনে করতে পারছি না, ওরা কিন্তু সব কোয়েশ্চেন গুলো সুন্দর করে। ম্যাম হচ্ছে আহ, মানে খুব কষ্ট করেছে আপনার কল্পনা, জান্নাতুল ফেরদৌস কল্পনা। কল্পনা, হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, রাইট, জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ। তারপর জান শশী, তারপর হচ্ছে ফুল শশী, সার্জারি টিম হচ্ছে ম্যাম আপনার ফুল অনেক সার্জেটিং, কষ্ট করেছে আপনার এই এক্স্যাক্টলি। আমি এটা আমি মানে গ্রুপে যারা ক্লাস করছে বা করবে ওদেরকে একটু দেখাতে চাচ্ছি যে মানে এটা খুব সুন্দর করে অর্গানাইজড ওয়েতে যেই টপিকগুলো বিভিন্ন টিচার, আমি তো একা না, সার্জারিতে আমাদের অনেক টিচাররা আলাপ করছেন, আমি দেখছি ডক্টর শর্মিন সুমি আলাপ করছেন, রাজীব ভাই আলাপ করছেন, এছাড়া আমি নাম ভুলে গেলাম আরেকজন ভাই, আমি দেখছি রেগুলার আপনাদের ক্লাস নিচ্ছেন। আপনারা অনেক ফরচুনেট যে এক্সিস এর মাধ্যমে কিন্তু আপনারা অনেক ভ্যারাইটি অফ মানে ফ্লেভারের বিভিন্ন জর্নালে কাজ করা টিচারদের সংস্পর্শে আসছেন এবং এই যে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে বা যে কথাগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে, এখানে আইসোটোপ রোনোগ্রামের রোল ডায়াগনোসিস কিডনি, হ্যাঁ, এই এত ভেরিয়েশন কোয়েশ্চেন্স গুলো যে ওরা জোগাড় করতেছে, আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই চেষ্টা করব যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি পরীক্ষার আগে। হয়তো
একসাথে কোনোদিন বেশি কোয়েশ্চেন সলভ করা হবে, কোনোদিন কম কোয়েশ্চেন সলভ করা হবে। হয়তো আমি সব করব না, অন্য টিচাররাও করতে পারেন। তো আমরা এই কোয়েশ্চেন্স গুলো সলভ করব। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যদি আচ্ছা রিয়াদ, এখন কি আমার ওই যে পেট স্ক্যানের স্লাইডটা দেখা যাচ্ছে? মনে হয়। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে যদি আমরা ডাইরেক্ট পড়াশোনার মধ্যে চলে যাই, তো প্রথম ওকে, তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ পেট স্ক্যান, or how it helps in the management of malignancy, and what are the advantages of PET scan. আচ্ছা, ফার্স্ট অফ অল যে পেট স্ক্যান টাইপের এই টাইপের কোয়েশ্চেন্স ভাইবা বোর্ডে ফেস করে আপনাকে এমবিবিএস পাস করতে হবে, উইচ ইজ ভেরি আনলাইকলি। কিন্তু আমরা প্রিপারেশন নেব। তো পেট স্ক্যানের ব্যাপারটা যদি আমরা বলি, তো এই জিনিসগুলো কি প্রিপারেশনের সময় আমি আবার বলে দিচ্ছি যে প্রিপারেশনের সময় আমরা অনেক কঠিন সহজ সব কিছু পড়বো, বাট আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন টপিক গুলোকে কিন্তু কোনোভাবে ইগনোর করব না। আচ্ছা, তো পেট স্ক্যান যেটা সেটা হচ্ছে পজিট্রন ইমিশন টমোগ্রাফি। আচ্ছা, এখানে যেটা করা হয়, আচ্ছা সিটি স্ক্যান আমরা বুঝি। সিটি স্ক্যানে কি করা হচ্ছে যে একটা বডি পার্টের সিটি স্ক্যান যখন করা হয় তখন সেই পার্টটার স্লাইস, হ্যাঁ, সেটা আইদার হতে পারে স্যাজিটাল সেকশন অথবা করোনাল সেকশন, সেই সেকশনের স্লাইস। এখন সিটি স্ক্যানে কত স্লাইস করা হয় 1 সেন্টিমিটার থিকনেস ধরে, যেটা হচ্ছে যে থিকনেস ওয়াইজ, ওই থিকনেস ওয়াইজ আমরা স্ক্যান করি। স্ক্যান করলে আমরা এতটুকু, যদি তার মানে 1 সেন্টিমিটার, আচ্ছা আমি খুবই সরি আমার ওই যে মোবাইল ডাটা ইউজ করার জন্য। আচ্ছা, তো সিটি স্ক্যানে যেটা বলছিলাম যে 1 সেন্টিমিটার যে থিকনেসটা, 1 সেন্টিমিটার থিকনেস পর্যন্ত আমরা সিটি স্ক্যানে দেখতে পারি। তার মানে 1 সেন্টিমিটারের বড় কোনো ধরনের স্পেস অকুপাইং লেশন যদি থাকে তাহলে সেটা সিটি স্ক্যানে আসবে। আচ্ছা, তো সেটা সিটি স্ক্যানে আমি ইমেজটা দেখতে পাবো। ওকে, এমআরআই এর ক্ষেত্রে সফট টিস্যুটা, সিটি স্ক্যানের ক্ষেত্রে বনি টিস্যুগুলো বেশি সুন্দর করে আমরা দেখতে পাই, খুব গ্রসে যদি আমরা বলি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এমআরআইতে আমরা যখন সফট টিস্যুগুলোর মধ্যে ইমেজের থিকনেসের জন্য, এবং এটা কি হচ্ছে রেডিয়েশন মানে ম্যাগনেটিক রেজোনেন্স দিয়ে করা হয়। আচ্ছা, আর সিটি স্ক্যানটা হচ্ছে রেডিওলজিক্যাল ইমেজ। এখন তাহলে পেট স্ক্যানটা কি, পেট স্ক্যানটা কি এবং পেট স্ক্যানের স্পেসিফিক অ্যাডভান্টেজটা কি ওভার সিটি স্ক্যান, এইটাই হচ্ছে যে আপনাকে ভাইবা বোর্ডে জানতে চাবে। এখানে তো আপনাকে ব্রড কোয়েশ্চেন আনসার করতে হবে না, আপনাকে কনসেপ্টটা জানতে হবে বা কনসেপ্টটা রিপ্রোডিউস করতে হবে। আচ্ছা, পেট স্ক্যানের ঘটনাটা হচ্ছে পেট স্ক্যান নট অনলি আপনার এটার আইডেন্টিটিটাকে দেখাবে, বাট এটাকে ফাংশনালি এটার আইডেন্টিটিটাকে দেখাবে। আচ্ছা, কিভাবে? আপনারা থাইরয়েড আমরা পড়েছি, আমরা থাইরয়েড স্ক্যান করা হয়। থাইরয়েড স্ক্যানে কি কি বলি আমরা, হাইপার অ্যাক্টিভিটি বা হাইপো অ্যাক্টিভিটিটা আমরা মানে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডের স্টেটটাকে আমরা ফাংশনাল থাইরয়েড স্টেটটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। ঠিক সেই রকম পেট স্ক্যানের ক্ষেত্রেও তাই, যেহেতু পেট স্ক্যানের আমরা যদি বেসিক প্রিন্সিপালটা জানি, তাহলে এখানে কি করা হয় যে রেডিও অ্যাক্টিভ মলিকিউল অফ গ্লুকোজ। এখন ক্যান্সার সেলের কাজ কি? ক্যান্সার সেলের খাবার হচ্ছে গ্লুকোজ। ও খুব হাই এনার্জি দরকার এবং ও হাই কি করে, গ্লুকোজ বা সুগারকে অ্যাবজর্ব করে এবং মেটাবলিজম করতে থাকে। তো ওর হচ্ছে গ্রো করার জন্য ওর দরকার গ্লুকোজ। তো ও শরীর থেকে গ্লুকোজ টানতেছে এবং খাচ্ছে। তো এখন আপনার শরীরে যদি একটা রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ কে ইনজেক্ট করা হয়, তাহলে পরে কি ক্যান্সার সেল ওটাকে খাবে এবং
যেখানে যেখানে ছোট 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 থেকে ছোট ক্যান্সার সেলের ক্লাস্টার আছে, সেখানে সেখানেই দেখা যাবে যে এই রেডিও অ্যাক্টিভ গ্লুকোজটা অ্যাবজর্ব হয়েছে এবং সেখানে সেখানে ওটা ইউটিলাইজ হচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে হায়ার রেট অফ গ্লুকোজ মেটাবলিজম। কোন গ্লুকোজ? রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ, যেটা কি এফডিজি, যেগুলো আমাদের কখনো পরীক্ষায় বলতে হবে না। আমাদের কি বলতে হবে? রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ ম্যালিগন্যান্ট সেল কি করে? অ্যাবজর্ব করে। এবং যেখানে ম্যালিগন্যান্ট সেল থাকে সেখানে হাইপার অ্যাক্টিভিটি, হাইপার রেট বা হাই রেট অফ গ্লুকোজ মেটাবলিজম থাকে। সেটাই যেই স্ক্যানের মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারবো, সেখানে কি হবে? সেখানে আমার চিহ্নিত হবে। তাহলে প্রেগনেন্সি বা যে কোনো যদি পেশেন্টের থাইরয়েড বা এমন কোনো হাইপার অ্যাক্টিভিটি থাকে যেটাতেও গ্লুকোজের অ্যাবজর্পশন বেশি হয়, তাহলে সেটা পেট স্ক্যানে ঝামেলা করবে। এটা হচ্ছে পেটের ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা যদি হাইলি গ্রোয়িং বডি বা বডিতে আদার দেন ম্যালিগন্যান্ট সেল যেই সব অ্যাক্টিভিটির জন্য হাইপার মেটাবলিজম নর্মালি হয়, যেমন প্রেগনেন্সিতে, তো সেই সব জায়গায় আমরা পেট স্ক্যানের কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা পেট স্ক্যানে কি করব, যে দেখতে পাবো যে আমার আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে বলবো? বলা হচ্ছে যে বেনিফিট অফ পেট ইন অনকোলজি। অনকোলজিতে আমাদের পেট স্ক্যানের অ্যাডভান্টেজ বা বেনিফিট বা ইউজ যেটাই বলা হোক, সেখানে 1 নম্বর কথা হচ্ছে যে ডায়াগনোসিস। ডায়াগনোসিস অ্যাকচুয়ালি আমরা সিটি স্ক্যানেই করতে পারবো, কিন্তু যদি 1 সেন্টিমিটারের ছোট হয় কিন্তু ম্যালিগন্যান্ট টিস্যু থাকে, তাহলে আমি পেটে আইডেন্টিফাই করতে পারবো। কারণ এটা ম্যালিগন্যান্ট সেলের সাইজের উপরে ডিপেন্ড করে না, এটা ফাংশনাল অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে। সুতরাং ভেরিয়াস সাইজ হোক, সেটা ডায়াগনোসিসে হেল্প করবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। কেমোথেরাপি চলতেছে, কেমোথেরাপির আগে, কেমোথেরাপির পরে আমরা পেট স্ক্যান গুলোকে কম্পেয়ার করে পেশেন্টের ম্যানেজমেন্টে এবং প্রগনোসিস কেমন হচ্ছে, ট্রিটমেন্ট যেটা দিচ্ছি সেটা ইউজফুলনেসটা অ্যাসেস করার জন্য আমি পেট স্ক্যানটা ইউজ করতে পারবো। তাহলে দুটো অ্যাডভান্টেজ হলো, একটা হচ্ছে ডায়াগনোসিসে, আর সেকেন্ড হচ্ছে কি অ্যাসেসমেন্ট অফ দ্য ট্রিটমেন্ট, অনগোয়িং ট্রিটমেন্ট, এটা গেল। আচ্ছা, আরেকটা যেটা বলা হচ্ছে যে পেট স্ক্যানে হ্যাঁ প্রগনোসিসটাও দেখতে পারি, বা লং টার্ম ফলো আপে আমরা পেট স্ক্যানটাকে অনকোলজিতে মেটাস্টেসিস, ডিস্টান্স মেটাস্টেসিসটা আইডেন্টিফাই করার জন্য, ম্যালিগন্যান্ট টিস্যু এক জায়গায় আছে কিন্তু অন্য জায়গাতে আমার কি আছে, অন্য জায়গায় আমার হয়তো মেটাস্টেসিস আছে, বোনসে মেটাস্টেসিস আছে, তারপরে হচ্ছে আপনার ব্রেইনে মেটাস্টেসিস আছে। তো এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য পেট স্ক্যান ইউজফুল। তো এই 3টা কথা আপনি বলবেন, একটা বলবেন ডায়াগনোসিস, একটা বলবেন ম্যানেজমেন্টের হলো ফলো আপ অ্যাসেসমেন্ট, আর থার্ড বলবেন যে মেটাস্টেসিস আইডেন্টিফাই করার জন্য ডিস্টান্ট মেটাস্টেসিস। ব্যাস, শেষ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে কোন কোন ম্যালিগন্যান্সিতে আমরা পেট স্ক্যানের অ্যাডভান্টেজটাকে গ্রহণ করি। তাহলে এখানে আমরা বলবো লাং ক্যান্সার, লিম্ফোমা। লিম্ফোমাতে তো ছোট ছোট বিভিন্ন লিম্ফ্যাটিক চ্যানেল গুলো, লিম্ফ নোডস গুলো কোথায় আছে না আছে সেগুলো আমরা দেখতে পাবো। কোলোরেক্টাল ক্যান্সার বলবেন, হেড নেক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারে খুবই কমনলি মোটামুটি বড় বড় সেন্টার যেগুলোতে পিজি হসপিটাল বলেন, নিউক্লিয়ার মেডিসিনের সেন্টারে এই পেট স্ক্যানটা করা হয়। আমার কাছে মনে হয় যে এমবিবিএস লেভেলে আপনাদের জন্য এটাই ইম্পর্টেন্ট। তাহলে পেট স্ক্যান কেন করা হচ্ছে, পেট স্ক্যানের কনসেপ্টটা কি, পেট স্ক্যানের অ্যাডভান্টেজ কি, আর কোথায় কোথায় এটা ইউজ করি। তো ব্যাস, আমার তো মনে হয় হয়ে গেল। যাব নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছিল হোয়াট ইজ প্যারোনাইকিয়া এপোনাইকিয়া পাল্প অ্যাবসেস, what are the clinical importance of hand infection, what are the steps of management of hand infection? আচ্ছা,
যেখানে এটা আসলে এটা তো একটু স্পেশাল সাবজেক্ট, হ্যান্ড ইনফেকশন। এখানে আপনাদের যখনই অর্থোপেডিক সার্জন স্যাররা থাকবেন, প্লাস্টিক সার্জন স্যাররা থাকবেন, বা স্পেসিফিক্যালি যেসব স্যার ম্যাডামরা হ্যান্ড ইনফেকশন নিয়ে কাজ করেন, ওনারা কিন্তু অবশ্যই এই ধরনের কোয়েশ্চেন যদি একবার কার্ডটা পছন্দ করেন তাহলে রিপিটেডলি কি ওয়ান বাই ওয়ান একজন এভরি অল্টারনেট স্টুডেন্টকেই কিন্তু এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। তো হ্যান্ড ইনফেকশনের অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট বলেন বা একজন ডক্টর হিসেবে আপনাকে হ্যান্ড ইনফেকশনের প্রিন্সিপালস গুলো জানা আসলে ভীষণ জরুরি। কারণ কি, আমাদের যখন এমার্জেন্সিতে আসি তখন কিন্তু চট করে ছোট কত এই আঙুল কেটেছে, আঙুলের কর্নার কেটেছে, এটা কেটেছে সেটা কেটেছে করে অনেক রুগী আসে। এবং হ্যান্ড ইনফেকশনে প্রচুর মিসম্যানেজমেন্ট দেখা যায়। এই জন্যই আসলে এই ধরনের কোয়েশ্চেন গুলো ইভেন রিটেনেও যদি চলে আসে, নট আনলাইকলি যে আপনি অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে আমি একটা লেকচার আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করি। আচ্ছা, হ্যান্ড ইনফেকশনের যেটা ফার্স্টে আমার মনে হয় এটা থেকে আমরা শুরু করি যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের মধ্যে প্রথম কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে হ্যান্ড কিন্তু আমাদের একটা ভাইটাল অর্গান, বা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অর্গান একটা হ্যান্ড। কারণ হ্যান্ড হচ্ছে আমাদের কি ফাংশনাল একটা মানুষের কর্ম ক্ষমতা বা কার্যক্ষমতা বা তার ফাংশনাল অ্যাবিলিটি, সেটা সে লিটারেট বা ইলিটারেট, স্কিলড অথবা লেস স্কিলড যে কোনো মানুষই হোক। আপনি দেখেন খেয়াল করে যে একটা লেবার যে কিনা হাতুড়ি পিটায় তার যেমন হাতটা জরুরি, আবার যেমন ধরেন আমি প্লাস্টিক সার্জন বা একজন স্বর্ণকার বা একজন রাইটার বা একজন শিল্পী যে সূক্ষ্ম কাজ করে, তার জন্যও কিন্তু হাতটা এতটাই জরুরি। আবার যে কিনা শিক্ষিত বা এডুকেটেড বা আনএডুকেটেড সব মানুষের জন্য কিন্তু হ্যান্ডটা খুবই ভাইটাল একটা, বলা হচ্ছে হ্যান্ড একটা অর্গান হিসেবে কাউন্ট করা হয়। এবং আরেকটা ব্যাপার যেটা খেয়াল করতে হবে যে হ্যান্ডের ইম্পর্টেন্স হচ্ছে যে কতটা, এটা আপনি বুঝতে পারবেন যে ক্রেনিয়াল আমাদের সেরিব্রাল কতটা এরিয়া কিন্তু আমাদের হ্যান্ডের জন্য আছে। আপনাদের মনে আছে একটা বড় থাম দিয়ে একটা ছবি ছিল এভাবে করে, যে তাহলে আমাদের ব্রেইনের সেরিব্রামের কিন্তু অনেকটা এরিয়া হ্যান্ডের ফাংশনের জন্য গঠিত। আচ্ছা, তো হ্যান্ডের ইনফেকশনে আমাদের যেটা করতে হবে প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, যেটা সেখানে হচ্ছে প্রথম কথা হলো যে যে কোনো ধরনের সফট টিস্যু ইনফেকশন বা সফট টিস্যু লস, এগুলোর জন্য যদি কোনো যে কোনো প্রথম কথা হলো যে যদি কোনো সফট টিস্যু ইনফেকশন হয়ে থাকে, তাহলে কোনো পাস বা অ্যাকুমুলেশন অফ অ্যাবসেস বা পাস যদি হয়ে থাকে, তাহলে পরে মানে অ্যাবসেস বা অ্যাকুমুলেশন অফ পাস যদি হয়ে থাকে, তাহলে এটাকে আর্লি অ্যান্ড এডিকুয়েট কি করতে হবে, ইভাকুয়েশন বা ডিকম্প্রেশন করতে হবে। আচ্ছা, হ্যান্ড কিন্তু একটা খুব আমাদের ইয়েতে থাকে, এখানে ছবিটা নেই। হ্যান্ড আমাদের কিন্তু খুব ছোট 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 কম্পার্টমেন্ট ধরে ভাগ করা থাকে। প্রত্যেকটা যে আমাদের যে হাতের যে ইয়েগুলো রেখাগুলো সেগুলো ধরে ধরে কিন্তু কম্পার্টমেন্ট, কিন্তু ক্লোজড কম্পার্টমেন্ট থাকে। তাহলে কম্পার্টমেন্টগুলো যে ফাশাল কম্পার্টমেন্ট কিন্তু সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ফাশাল কম্পার্টমেন্ট থাকে। এবং সুপারফিশিয়াল ডিপ ফাশাল কম্পার্টমেন্ট, টেন্ডন সাইনোভিয়াম, এগুলোর কম্পার্টমেন্ট, বার্সার কম্পার্টমেন্ট, এবং কি এগুলোতে পরে আমাদের সব ইয়ে থাকছে, কম্পোনেন্ট গুলো কিন্তু খুব ফিক্সড থাকে। এবং এই যে ফিক্সড কম্পোনেন্ট গুলোর মধ্যে কি হয়, পাস কালেকশন হয়, পাস অ্যাকুমুলেশন হয় যদি ইনফেকশন হয়। এবং এই জন্য এই স্প্রেড অফ ইনফেকশনটাকে আমাদের কিন্তু ডিকম্প্রেশন করতে হবে, ডিকম্প্রেশন। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে টেন্ডনস আর শুধু ফাঁসাই না, এখানে আমাদের কি আছে, নার্ভস আছে, ভেসেলস আছে। এবং হাতের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এগুলো কি এন্ড আর্টারি।
ঠিক আছে, প্রচুর কোলাট্রাল আছে, কিন্তু টিপে কিন্তু আমাদের ডিজিটাল আর্টারি গুলো কিন্তু এন্ড আর্টারি। হ্যাঁ, এন্ড আর্টারিতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই এন্ড আর্টারি গুলো কিন্তু যদি আমাদের কোনো কারণে ইস্কিমিয়া হয়ে যায় তাহলে পরে বিরাট বিপদ। বা একটা আর্টারি এই সাইডে হলে তাহলে হাফ সার্কুলেশন বন্ধ হয়ে গেল। তো এই যে অবস্থা, তাহলে হ্যান্ডের রিগার্ডিং ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ফাসাল কম্পোনেন্ট, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ফাসাল কম্পোনেন্ট এবং টেন্ডন অ্যান্ড টেন্ডন এবং স্মল জয়েন্টস, এই সব কিছুকে কনসিডার করে হ্যান্ডের এডিকুয়েট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, আর্লি এডিকুয়েট ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এই প্রথম কথাটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল। আচ্ছা, তার মানে আর্লি কেন? কারণ হচ্ছে আমাদের ভাইটাল অর্গানগুলো এবং এগুলো কোনোভাবে নষ্ট হলে হ্যান্ডের ফাংশন জিওপার্টাইজড হয়ে যাবে। এক। দুই নম্বর কথা হচ্ছে যে ইনসিশন, আমার যখন অ্যাবসেস হয়ে গেল, আমার যখন সেলুলাইটিস হয়ে গেল, আমার যখন কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে গেল, কি কি বললাম? অ্যাবসেস, সেলুলাইটিস, কম্পার্টমেন্ট সিনড্রোম, এই যে তিনটা হলো, তো এগুলোতে কি হয়ে যাচ্ছে আমার, যে তো এগুলোতে যখন এই এই কম্পার্টমেন্ট এই প্রবলেমগুলোর জন্য আমাকে কি করতে হবে? ইনসিশন দিতে হবে। এখানে ইনসিশনে আমি দেখাই দিচ্ছি, ইনসিশনে আমাদের কেমন ইনসিশন দিতে হবে? জিগ জ্যাগ প্যাটার্ন। কি প্যাটার্ন? জিগ জ্যাগ প্যাটার্ন। জিগ জ্যাগ প্যাটার্ন ইনসিশনে কেন দিতে হয়? কারণ হচ্ছে যে আমরা কোনো প্রকারে হুম আমাদের ইনসিশনটা এমন হতে হবে, এক নম্বর হতে হবে অবলিক, এক নম্বর হতে হবে কি অবলিক। হুম অবলিক। এবং আমাদের যে এই জয়েন্টের যে ইয়েগুলো, ক্রিজ লাইনগুলো, এই ক্রিজ লাইনগুলো অনেক বেশি ইনসিশনের ক্রস করবে না। কেন? ক্রস করলে কি হবে? কন্ট্রাকচার হবে, কন্ট্রাকচার হয়ে যেতে পারে। তাহলে ইনসিশনটা অবলিক প্যাটার্নে দিতে হবে, অবলিক প্যাটার্নে দিতে হবে এবং অবলিক বা জিগজ্যাগ প্যাটার্নে দিতে হবে। এডিকুয়েট অ্যাবসেস যাতে ডাইরেক্ট ড্রেইন হয় এটা এনশিওর করতে হবে, এবং ক্রিজ লাইনের ক্রস করে ভার্টিক্যালি কোনো ইনসিশন দেয়া যাবে না, ভার্টিক্যালি কোনো ইনসিশন দেয়া যাবে না। এতে পরে কি হবে? সরাসরি কন্ট্রাকচার হয়ে যাবে। ঠিক আছে, এই কথাগুলো প্রিন্সিপালস এর মধ্যে আসতে হবে। তাহলে প্রথম প্রিন্সিপাল হচ্ছে early and adequate decompression of pus. Second principle হচ্ছে proper placement of incision, avoid damage to the vital structures and minimizes the scar contracture। ঠিক আছে। আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে appropriate debridement। আনহেলদি আনহেলদি নেক্রোটিক টিস্যু, ডেব্রিস, পাস, এগুলো হাতে রাখার কোনো স্কোপ নাই। কারণ আমি যত বেশি রেখে রেখে টিস্যু, ময়লা টিস্যু বা খারাপ টিস্যু রেখে আমরা ইয়া করব, তত বেশি আমাদের কি হবে? ওই ইনফেকশন স্প্রেড করবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে এডিকুয়েট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ডেব্রাইডমেন্ট করতে হবে অফ দ্য নেক্রোটিক টিস্যুস। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হাতে কোনো ধরনের ইনফেকশন হলে আর্লি মোবিলাইজেশন, ভেরি আর্লি মোবিলাইজেশন। কারণ কারণ হচ্ছে আমাদের যে টেন্ডন অ্যান্ড জয়েন্টস গুলো যদি আমরা দীর্ঘদিন ইমোবিলাইজ করে রাখি তাহলে এটা স্টিফনেস হয়ে যাবে এবং এতে হ্যান্ডের ইনফেকশন ভালো হবে। বাট আমাদের কিন্তু হ্যান্ড ইনফেকশন ভালো হয়ে গেল, হ্যান্ডের ফাংশনাল অ্যাবিলিটি লস্ট হয়ে যাবে যদি আমার হ্যান্ডে স্টিফনেস থাকে। এই তিন চারটা কথা শোনার জন্যই কিন্তু এই প্রশ্নটা করা। তাহলে প্রথম প্রথম পয়েন্ট আমরা বলেছি যে এডিকুয়েট ডিকম্প্রেশন, সেকেন্ড পয়েন্ট বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্লেসমেন্ট অফ দ্য ইনসিশনস, এবং থার্ড পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুডিশিয়াস স্প্লিন্টিং। স্প্লিন্টিংটা আন্দাজে অনেক সব ধরে একদম শক্ত করে দিলাম তা হবে না। তাহলে কি হবে? একটা ফাংশনাল পজিশনে হ্যান্ডের কি করতে হবে? ইয়া করতে হবে,
ইমোবিলাইজেশন বা স্প্লিন্টিং যদি করি তাহলে ফাংশনাল পজিশনে করতে হবে, অনেকে বলে হচ্ছে গ্লাস হোল্ডিং পজিশন। ফাংশনাল পজিশনে হচ্ছে যে স্প্লিন্টিং করতে হবে এবং আর্লি মোবিলাইজেশন করতে হবে। কেন? টু মিনিমাইজ দ্য জয়েন্ট স্টিফনেস। আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, সেটা হচ্ছে যাতে করে ইনফেকশনটা আমরা ডিসিমিনেট করতে পারি। আমার মনে হয় যদি কেউ সুন্দরভাবে স্পেসিফিক্যালি বুঝে থাকো তাহলে এই 5টা প্রশ্ন, 5টা কথার উত্তর দিতে, 5টা পয়েন্ট যদি বলতে পারো তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এরপর এর পরে যেটা এরপরে যেটা ছিল প্যারোনাইকিয়া। হ্যাঁ, প্যারোনাইকিয়া আর পালপ অ্যাবসেসের ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, প্যারোনাইকিয়া কিছুই না, যে নেইল বেডের সারাউন্ডিং দ্য নেইল বেড ইনফেকশনস গুলোকে বলা হচ্ছে প্যারোনাইকিয়া। আর সরি, ফেলনটা এত বেশি ইম্পর্টেন্ট না, পালপ অ্যাবসেসটা আসে প্যারোনাইকিয়া। প্যারোনাইকিয়াটা বলা হচ্ছে যে এটা একটা অ্যাকিউট ইনফেকশন অফ দ্য নেইল ফোল্ড, মানে নেইল বেডের পাশে। হ্যাঁ, ছবিটা দেখি আমরা, এখানে দেখাচ্ছে যে এই যে ইনসিশন দেওয়ার যে সাইনটা দেখাচ্ছে, এই জায়গাটাতেই প্যারোনাইকিয়া থাকে। প্যারোনাইকিয়াটা হচ্ছে নেইল বোর্ডের পাশে, আর নেইল বেডের উপরে যেটা ইনফেকশন বা অ্যাবসেস হচ্ছে সেটা হচ্ছে কি এপোনাইকিয়া। এপোনাইকিয়া হচ্ছে নেইল বেডের ওপরে, মানে নেইলের বেজের কাছে। হ্যাঁ, নেইলের বেজের কাছে যেটা, আমার যদি এটা নখ হয় তাহলে নেইলের বেজের কাছে যেটা, সেটা হচ্ছে কি নেইল বেড। হ্যাঁ, এইটা হচ্ছে নেইল, আর এটা হচ্ছে এখানে স্কিনের নিচে আছে কি নেইল বেড। তো নেইল বেডে যে নেইল বেডের ওপরে যে ইনফেকশনটা হচ্ছে সেটা হচ্ছে এপোনাইকিয়া। এপোনাইকিয়া আর নেইল বেডের পাশে দুইটা যে স্কিনের ফোল্ড থাকে সেটাকে বলা হচ্ছে নেইল ফোল্ড। তাহলে নেইল ফোল্ডে যে ইনফেকশনটা হচ্ছে সেটা হচ্ছে প্যারোনাইকিয়া। মনে হয় বাংলায় আমি বুঝাইতে পারছি। আচ্ছা, আমি বলি তাহলে, বলা হচ্ছে যে ইনফেকশন ইন অ্যান্ড অ্যারাউন্ড সরি, এক্সকিউজ মি, আমি একটু সরি। তো আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে ঠিক মতন? হ্যাঁ, তো ইনফেকশন ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য নেইল ফোল্ড যেটা, সেটাকে বলা হচ্ছে প্যারোনাইকিয়া। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট, এখানে নেইল অ্যান্ড নেইল ফোল্ডের যে ইনফেকশন, মেইন কথা যেটা, এটা স্ট্যাফ অরিয়াস দিয়ে ইনফেকশনটা হয়। আর একটা দেখো এখানে বলা হচ্ছে যে নেইল প্লেট, আমাদের কমনলি যেটা আমরা নেইল বেড বলি। হ্যাঁ, নেইল বেড বা নেইল প্লেটের ওপরে, হ্যাঁ, আন্ডারলাইন দিয়েছে, দেখো বলা হচ্ছে যে পাস মে অ্যাকুমুলেট বিনিথ দ্য নেইল প্লেট, হুম, সেপারেটিং ইট ফ্রম দ্য আন্ডারলাইন নেইল বেড। ইজ দ্য ইনফেকশন ইনভলভ, সেটাকে এপোনাইকিয়ামকে ইনভলভ করে, এজন্য এটা এপোনাইকিয়া। আর
স্কিন নেইল ফোল্ডকে ইনভলভ করে, এই জন্য হচ্ছে প্যারোনাইকিয়া। ব্যাস হয়ে গেল। তো এগুলোর হলো ট্রিটমেন্ট কি? এগুলোর ট্রিটমেন্ট কিচ্ছু না, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। নেইল ফোল্ডটা যেটা, সেটা হচ্ছে যে প্যারোনাইকিয়ার ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে যেটা করা হয়, পার্শিয়াল নেইল বেড নেইলটা অ্যাভালশন করা হয়। হ্যাঁ, এটা একটা স্পেসিফিক সার্জিক্যাল প্রসিজিওর আছে যেটার নাম জেডএক্স প্রসিজিওর। এটা এখানে বলা হয়েছে কিনা আমি ঠিক জানি না। তো মোট কথা হচ্ছে যে পার্শিয়ালি এখানে কি করতে হবে, এলিভেট দ্য এপিনাইকিয়াল ফোল্ড অ্যান্ড এক্সারসাইজ দ্য নেইল। তাহলে নেইলটাকে কিন্তু একটু এক্সারসাইজ করে দিতে হবে। আর যদি এপোনাইকিয়া হয় তাহলে এপোনাইকিয়াল ফোল্ডটা তুলে এক্সারসাইজ করে দিতে হয়। আর প্যারোনাইকিয়া যদি হয় তাহলে ল্যাটারালি নেইল বেড থেকে সেপারেট করে পার্শিয়াল এভালশন। তোমরা যে টার্মটা বলবা প্যারোনাইকিয়ার জন্য বলবা partial avulsion of nail, partial avulsion of nail, হ্যাঁ, on the affected side। আচ্ছা, আর এপোনাইকিয়ার জন্য বলবে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যে এলিভেশন অফ দ্য এপোনাইকিয়াল ফোল্ড অ্যান্ড ড্রেনেজ অফ দ্য পাস। ব্যাস এতটুকু বললেই ইনাফ আমি মনে করি। আচ্ছা, দরকার নেই। টেনোসাইনোভাইটিস আমাদের আসে না, দরকার নাই। হ্যান্ড ইনফেকশনের আমার কাছে হয়ে গেল। আচ্ছা, ইম্পর্টেন্স বললাম, স্টেপস অফ ম্যানেজমেন্ট বললাম। আচ্ছা, এখন এখানে বেশ কিছু কোয়েশ্চেন আসতেছে এসএসআই, হ্যাঁ, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের উপরে। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের উপরে আমার যতদূর মনে পড়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে। তারপরেও এখানে যেভাবে কোয়েশ্চেন আসতেছে আমার মনে হয় যে আমরা স্টেপ ওয়াইজ যদি আগিয়ে যাই সেই ক্ষেত্রে খারাপ হয় না, ভালোই হয়। হোয়াট আর দ্য, তো আমার কাছে মনে হয় বেস্ট হবে যদি আমরা একটু খুব অল্প সময়ের মধ্যে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের যে জিনিসগুলোকে একটা রিক্যাপিচুলেট করে ফেলি। তাহলে পরে আমাদের স্কিন সফট টিস্যু ইনফেকশনের মধ্যে আমার সেলুলাইটিস, আমার কার্বাঙ্কেল, বয়েল অ্যাবসেস, এগুলো অনেক কিছু আছে, তো একটু হয়ে যাবে। আচ্ছা, সেলুলাইটিস, হ্যাঁ, স্কিন অ্যান্ড সফট টিস্যু এর মধ্যে কিন্তু কি কি আছে দেখো। অ্যাকিউট এসএসআই এর ইনফেকশনের ইয়েটা যেটা, সেটা বলতেছে যে অ্যাকিউট ডিফিউজ স্প্রেডিং ইনফেকশন অফ দ্য স্কিন অ্যান্ড ডিপার লেয়ার বা সাবকিউটেনিয়াস টিস্যু, সেইটাকেই কিন্তু এসএসআই বা মানে শর্টকাটে আমরা সেলুলাইটিস বলি। শর্টকাটে আমরা সেলুলাইটিস বলি। তো আমাদের ডিপার স্ট্রাকচারস এর মধ্যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, তার মানে এখানে আমার সেবাসিয়াস সিস্ট ইনভলভ হবে। এটার উপর থেকে যদি উপর থেকে কি কি বলা হচ্ছে যে একটা স্কিনে ড্রাই স্কিন হয়ে ক্রাস্ট হতে পারে, হেয়ার ফলিকুলার গোড়ায় ফলিকুলাইটিস হতে পারে, বুলায় বুলায় হতে পারে। বুলা মানে কি, ফোসকা গুলো, ফোসকা পড়ে না, এপিডার্মিস মোড়ে যে একটা ফোসকা পড়ে, এটা কিন্তু সেলুলাইটিসে হয়, এটা বার্নে হয়, হুম, বা কোনো জায়গায় অ্যাব্রেশন হলে সেটাই হয়, এগুলোকে কি বলে, বুলি। আচ্ছা, এরপরে যেটা আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, তাহলে সেবাসিয়াস সিস্ট হতে পারে, ইনক্লুশন ডার্ময়েড হতে পারে, আবার সেবাসিয়াস সিস্ট ইনফেক্টেড হতে পারে। হুম, এই যে ডার্মিসের লেভেল পর্যন্ত যদি থাকে তাহলে হলো সেলুলাইটিস, হ্যাঁ। কিন্তু এর নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট ইনভলভ করে যে, যদি সরি সাবকিউটেনিয়াস ফ্যাট পর্যন্ত যদি থাকে তাহলে এটা হচ্ছে সেলুলাইটিস। কিন্তু সাবকিউটেনিয়াস ফ্যাটের নিচে যে ফাসাল লেয়ার, সেই সাবফাসাল প্লেনে যখন ইনফেকশনটা স্প্রেড করে তখন সেটাকে বলে নেক্রোটাইজিং ফাসাইটিস। ফাসাইটিস যখন হয়ে গেল তখন সেটা ফাসাল লেভেলে চলে গেল। এবং মনে রাখবে ফাসাইটিসের স্পেলিং এ কিন্তু ডাবল আই আছে, FASC বারডেম থেকে যেসব স্যাররা এক্সটার্নাল হিসেবে
বিভিন্ন জায়গায় যান, স্যারদের মধ্যে অনেক স্যারদের কিন্তু ফেভারিট কোয়েশ্চেন ফার্স্টাইটিসের স্পেলিং। টিচারদের অনেক অনেক মজার মজার ফেভারিট কোয়েশ্চেন্স থাকে, যেটা খুবই মানে লজিক বোঝা যায় না যে কি ব্যাপার, এটা কেন ফেভারিট। তো ফার্স্টাইটিসের স্পেলিং এ কিন্তু ডাবল আই, নেক্রোটাইজিং ফার্স্টাইটিস। হ্যাঁ, তো এই হলো সফট টিস্যু ইনফেকশনের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি গুলো এটা। হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কজেটিভ এজেন্ট, যেমন বললাম প্যারোনাইকিয়ার পজিটিভ এজেন্ট কি বলছিলাম, স্ট্যাফ অরিয়াস। তো স্ট্যাফাইলোকক্কাস কিন্তু স্কিনের ইনফেকশন করে, খুব কম করে গ্রুপ নেগেটিভ যেটা স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ এ বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আরো কম, এটা বলার দরকার নাই। আর ফেসিয়াল সেলুলাইটিস বাচ্চাদের মোট কথা স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের গ্রুপ এ বিটা, স্ট্রেপ্টোকক্কাস আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি চোখে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি পেরিঅরবিটাল সেলুলাইটিস। ব্যাস এই তিনটা শব্দ মনে রাখতে হবে, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ইন কেস অফ পেরিঅরবিটাল ইনফেকশন আর বাচ্চাদের ইনফেকশন। বাচ্চাদের তো মেনিনজাইটিসও হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাতে হয়। আচ্ছা, সেলুলাইটিসের কি দেখাচ্ছে যে আর্মের সেলুলাইটিস বিভিন্ন ছবি, এটা তারপর হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর কি হতে পারে, লোকাল ট্রমা হতে পারে, লোকাল ট্রমা, ল্যাসারেশন, ইনসেক্ট বাইট, হিউম্যান বাইট, উন্ড, শেভিং, ইনসেক্ট বাইট এগুলো বললাম, ল্যাসারেশন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপরে এটা গেল হচ্ছে লোকাল ট্রমা। আচ্ছা, এরপরে আসো তারপরে বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশন। হ্যাঁ, যে নর্মাল একটা স্ক্যাবিস হয়েছে বা ফারাঙ্কেল হয়েছে, এগুলো থেকে কি হয়ে গেল, হঠাৎ করে স্কিন ইনফেকশন হলো। আচ্ছা, একটা ছোট আন্ডারলাইং স্কিন আলসার ছিল, ছোট একটা ট্রফিক আলসার। ট্রফিক আলসার কি আমরা জানি যে প্রেসার বিয়ারিং এরিয়াতে যদি ওয়েট বেয়ারিং এরিয়া বা প্রেসার বিয়ারিং এরিয়াতে যে আলসার গুলো হয় সেটাকে বলে ট্রফিক আলসার। আলসারের নিয়ে আমরা অনেক সুন্দর করে পড়াশোনা করেছি এবং ইনশাল্লাহ আমি আশা করি যে যে যেখানেই পরীক্ষা দাও, যে মেডিকেল গভর্নমেন্ট প্রাইভেট মেডিকেল, ইনশাল্লাহ আলসার তোমরা সুন্দর করে পারবা, আমি আশা করবো অ্যাটলিস্ট। তারপরে যেটা হচ্ছে যে এই যে আলসার যে থাকলো, আলসার থেকে ইনফেকশনটা স্প্রেড করতে পারে না, ওই যে ফ্লোর দিয়ে কাভার, ফ্লোর থেকে স্প্রেড করলো, এই যে স্প্রেড করলো সেখান থেকে কি হতে পারে, সেলুলাইটিস হয়ে গেল, হতে পারে। আচ্ছা, ফ্রাজাইল স্কিন, ফ্রাজাইল স্কিন বলতে বলা হচ্ছে যাদের কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে, এদের কি হয়, বা শীতকালে, শীতকালে কি হয় স্কিনটা ফেটে যায়, ফেটে গেলে ক্র্যাক হয়, দেখবা অনেকের পায়ে ফুটে ক্র্যাক থাকে। এই ক্র্যাক থেকে যতক্ষণ পর্যন্ত এপিডার্মিস ডার্মিসের লেভেলে আসে ভালো, কিন্তু যখন ক্র্যাকটা ডিপেন হয়ে যায় তখন একটা আলসার হয় এবং এই আলসার থেকে ইনফেকশন, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস সাবকিউটেনিয়াস ফ্যাটে ঢুকে পড়ে, তখন ইনফেকশন করে ফেলে। তাহলে ফ্র্যাজাইল স্কিন বা যাদের স্কিনের টেক্সচার ভালো না, যেমন ডায়াবেটিক পেশেন্টদের কি হয়, একটা ডার্মোপ্যাথি হয়, হ্যাঁ, স্কিন নষ্ট হয়ে যায়, তখন তাদের বারবার ফ্র্যাজাইল হয়। আচ্ছা, ইমিউন কম্প্রোমাইজ পেশেন্ট, ইমিউন কম্প্রোমাইজ হোস্ট বলতে কি কি বলবে, বলবে এইডস পেশেন্ট বলবে, ডায়াবেটিস পেশেন্ট বলবে, কেমোথেরাপি, ক্যান্সার কেমোথেরাপির পেশেন্ট বলবে। হুম, তারপরে এইডস তো বললামই। হ্যাঁ, তাহলে এই পেশেন্টদেরকে কি হচ্ছে, বা ক্যান্সার পেশেন্ট আবার কেমোথেরাপি পাওয়া পেশেন্ট, এরা দুজনই ইমিউন কম্প্রোমাইজ। করোনা কিন্তু এখন বলতে হবে কি ইমিউন কম্প্রোমাইজ পেশেন্ট। তাহলে এই পেশেন্টদেরকে কিন্তু খুব সহজেই স্কিন ইনফেকশন হবে। ডায়াবেটিস তো আমি আলাদাভাবে বলবোই। আচ্ছা, এছাড়া আর কি, আর কিছু না, দরকার নেই। আচ্ছা, টিপিক্যাল ফাইন্ডিংস, ওই যে সব জায়গায় সব সব ইনফ্লামেশনের যা এখানেও তাই, লাল হয়ে যে রেডনেস, সোয়েলিং, টেন্ডারনেস বা পেইন। হ্যাঁ, রড অর ডলর ক্যালর টেম্পারেচার, এটা যেটা আমরা শিখেছি, তার মানে কি বলবো, রেডনেস, ওয়ার্ম টু টাচ, পেইনফুল সেন্সেশন, টেন্ডারনেস প্রেজেন্ট। হ্যাঁ, আর কি ইডিমা, ব্যাস। আর সাথে সিস্টেমিক ফিচারের মধ্যে কি থাকবে, ফিভার থাকবে, সেলুলাইটিস থাকবে। আচ্ছা, আমরা কি 10টা বাজে, আমরা কি কন্টিনিউ করতে পারবো, কে বলবে আমাকে? আচ্ছা, আমার মনে হয় কন্টিনিউ করি। আচ্ছা, এখন
এর পরে যেটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা এখানে আমাদের কোয়েশ্চেন কি ছিল, হাউ টু ডায়াগনোজ এসএসআই হয়ে গেছে, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে, স্টেপস অফ ম্যানেজমেন্ট। স্টেপস অফ ম্যানেজমেন্ট আসলে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কজেটিভ এজেন্ট, অ্যান্টিবায়োটিক্স এবং হচ্ছে যেই পরিমাণ যেই ইনফেকশন হয়েছে সেই স্পেসিফিক যদি তো এটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনস্টিক টেস্ট আসলে কিছুই না, রাইট, সোয়াব ফ্রম দ্য উন্ড ডিসচার্জ এবং কালচার সেন্সিটিভিটি, এইটাই। আর ব্লাড সিবিসি দেখা যেতে পারে ইনফেকশন আছে কিনা, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো কিনা বা ভাইরাল ইনফেকশন হলো কিনা, এই ধরনের। এটা তেমন স্পেসিফিক না, স্পেসিফিকের মধ্যে উন্ড সোয়াব অ্যান্ড কালচার। আর আমরা ভাইবা বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি, সো খুব স্পেসিফিক কোশ্চেন আনসার করতে হবে। আচ্ছা, সেলুলাইটিস বা সফট টিস্যু ইনফেকশনের ম্যানেজমেন্ট প্রোটোকল কিন্তু খুব হ্যান্ডের মতো, একদম খুব কাট টু কাট। এক নম্বর কথা বলতে হবে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, এক নম্বর বলতে হবে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। আচ্ছা, রেস্ট অ্যান্ড ইলিভেশন অফ দ্য এফেক্টেড পার্ট, রেস্ট অ্যান্ড ইলিভেশন অফ দ্য এফেক্টেড পার্ট, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দ্য কি কালচার সেন্সিটিভিটি, অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি বা প্রবাবল অর্গানিজম, ঠিক আছে। আচ্ছা, বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল, অবশ্যই ইনজেক্টেবল হতে হবে। আচ্ছা, এক। দুই নম্বর বললাম কি, যে রেস্ট অ্যান্ড ইমোবিলাইজেশন অফ দ্য এফেক্টেড পার্ট, আর ইমোবিলাইজেশন অ্যান্ড ইলিভেশন। আচ্ছা, তারপরে হচ্ছে যদি ইফ দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ পাস বা ইফ দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ অ্যাপসেস, তাহলে মানে দেয়ার ইজ কালেকশন অফ পাস, তাহলে কি করতে হবে, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এরপরে হ্যাঁ, অবশ্যই টিটানাস প্রোফাইল্যাক্সিস হবে। আর যদি কম্পার্টমেন্ট সিনড্রোম অ্যাপিয়ার করে, কম্পার্টমেন্ট সিনড্রোম বা এরকম ফাসাল কম্পার্টমেন্টে ডিকম্প্রেশন দরকার, তাহলে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দ্য ডিকম্প্রেশন অফ দ্য ফাসাল কম্পার্টমেন্ট প্রেশার, বা কি বলবা, fasciotomy, fasciotomy, fasciotomy for decompression of the compartment syndrome। তাহলে সেলুলাইটিসের এরকম 3-4টা জরুরি কথা বলতে হবে। আমি আবার রিপিট করছি, এখানে এই এই এখানে আছে কিছুটা অ্যাপ্লাই অফ ফর্ম টর্ম, এগুলো আমরা সাবজেক্টে নেব না, এখানে ইরাইতে না। এই যে ইলিভেট রেস্ট অ্যান্ড জেন্টল স্প্লিন্টিং অফ দ্য এফেক্টেড লিম্ব, হ্যাঁ, তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু স্পেসিফিক কালচার সেন্সিটিভিটি অনুসারে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। তারপরে হচ্ছে যে এবং ইনজেক্টেবল, ইলিভেশন, রেস্ট অ্যান্ড এলিভেশন অফ দ্য এফেক্টেড পার্ট। আর থার্ড যেটা বলতে হবে সেটা হচ্ছে যে যদি অ্যাবসেস থাকে তাহলে অ্যাবসেস ড্রেন করে দিতে হবে, যদি ইয়ে থাকে তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম থাকে তাহলে ফিজিওটমি করে দিতে হবে। ব্যাস এই 4-5টা কথা বলতে পারলে স্যাররা মহা খুশি। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে 4-5টা কথাই ইনাফ। আচ্ছা, কি ছিল আর আজকে একটা ভালো কিছু পড়াই দিই তোমাদের। কার্বাঙ্কেল আমরা পড়েছি, কার্বাঙ্কেল, হোয়াট ইজ কার্বাঙ্কেল, ডিপ সিটেড অ্যাবসেস উইথ মাল্টিপল ওপেনিং। তারপরে হচ্ছে যে ডিফারেন্সিয়েট, বয়েলে একটা ওপেনিং থাকবে, সুপারফিশিয়াল থাকবে, কার্বাঙ্কেলে মাল্টিপল ওপেনিং থাকবে, মাল্টিপল থাকবে এবং ডিপ সিটেড ইনফেকশনস থাকবে। কার্বাঙ্কেল সাধারণত একটা ওয়াইডার এরিয়া নিয়ে হয়, বয়েল অল্প এরিয়া নিয়ে হয়।
কার্বাঙ্কেলে সাধারণত এক্সিশন লাগে অফ দ্য নেক্রোটিক টিস্যু, সাধারণত এটা রিজিওনাল অ্যানেস্থেসিয়া বা জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে। হোয়ারেস বয়েল সাধারণত ছোট হয় এবং এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং কার্বাঙ্কেল সেম অ্যাজ স্কিন সফট টিস্যু ইনফেকশন, সেম। ঠিক আছে, আরেকবার বলে দিই, বয়েল ভার্সাস কার্বাঙ্কেল। বয়েলে সিঙ্গেল ওপেনিং, কার্বাঙ্কেলে মাল্টিপল স্কিন ওপেনিং। বয়েল সুপারফিশিয়াল ইনফেকশন, কার্বাঙ্কেল ডিপ সিটেড ইনফেকশন। Boil smaller area, carbuncle usually involve larger area. Boil usually need incision drainage, preferable anesthesia, local anesthesia, rarely regional anesthesia. Carbuncle usually regional anesthesia or কি জেনারেল অ্যানেস্থেসিয়া। ব্যাকে হলে বড় কার্বাঙ্কেল জিয়ে দেওয়ার লাগবে, এই ডিপ সিটেড তো এই জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া লাগবে। শেষ। রিস্ক ফ্যাক্টর ওই যে আমরা একটু আগে পড়লাম সেটাই। আচ্ছা, what are the points to be asked in examining a lump? আরে এটা শর্ট কেসে পড়া, এটা পড়ার দরকার নাই, মানে এটা এখন আর বলবো না। ক্লিনিক্যাল ফাইন্ডিং হবে ম্যালিগন্যান্ট আলসার, পড়া হচ্ছে। হাউ মার্জিনাল ক্লিনিক্যাল ফাইন্ডিং অফ ম্যালিগন্যান্ট আলসার, তো ইন্টারাকশন পড়া ধরার দরকার। আচ্ছা, হাউ মার্জুলিন আলসার অকার। হাউ মার্জুলিন আলসার অকার, মার্জুলিন আলসারে হচ্ছে যে এটা লং স্ট্যান্ডিং আফটার মাল্টিপল কি ফ্রিকশন, এবং এটাতে হচ্ছে যে লং স্ট্যান্ডিং একটা স্কার থাকবে। সেখানে যদি দীর্ঘদিন ধরে কি হয় ফ্রিকশন বা মুভমেন্ট হয়, তখন স্মল ল্যাসারেশন থেকে তারপরে আলসার হয় এবং রিপিটেড বারবার রিকারেন্টলি বা রিপিটেড আলসার হিলিং এভাবে হতে হতে মার্জুলিন আলসার ওয়েন ক্রসেস দ্য বাউন্ডারি অফ দ্য স্কার, when ulcer crosses the boundary of the scar, it become malignant and marginal ulcer. ঠিক আছে, মার্জুলিন আলসার হচ্ছে যে লং টার্ম লং স্ট্যান্ডিং স্কারের ওপরে যখন আলসার হয়, which is a pre-malignant and locally কি জানি বলে ওটাকে, যে লোকাল ইনভলভমেন্ট থাকে, মানে এটা সিস্টেমিক যায় না। এবং এটা কি, এটা একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা বা ম্যালিগন্যান্সির অনুসারে এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। পয়েন্টস টু বি, এটা পরে আরেকদিন পড়া দেব। প্রেশার সোর, আজকে কি বন্ধ করা যায় নাকি? আজকে তো 10টা বেজে গেছে। আমরা তাহলে আবার নেক্সট ক্লাসটায় করি। আমার মনে হয় আজকের জন্য স্কিন সফট টিস্যু ইনফেকশনের জন্য আমরা এটাই রাখি। হ্যাঁ, তারপর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এইটার সিকুয়েলি ধরে নেক্সটে আবার আরো কিছু টপিক আলাপ করব। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আমরা নেক্সটে আবার দেখা করব। আল্লাহ হাফেজ।